আজকের আলোচনায় আমরা মহাত্মা গান্ধীর জীবন আর ওর কাজ নিয়ে কিছু খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে, কিছু হয়তো আমরা জানি, কিছু হয়তো কম শোনা। তো এইগুলোর থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ওর জীবনের মোড়গুলো কোথায় ছিল আর কিভাবে উনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন মানে অপরিহার্য চরিত্র হয়ে উঠলেন। লক্ষ্যটা শুধু ঘটনাগুলো জানা নয়, বরং ওই ঘটনাগুলোর পেছনে কি ছিল, কোন জিনিসটা ওকে মহাত্মা বানালো সেটা খোঁজা। চলুন তাহলে একটু গভীরে যাই। অবশ্যই। গান্ধীর জীবন তো শুধু ভারতের ইতিহাস নয়, আমার মনে হয় সারা পৃথিবীতেই, বিশেষ করে অহিংস আন্দোলন বা নাগরিক অধিকারের কথা বললে ওর প্রাসঙ্গিকতা ইনরম্যাস। তার যাত্রাপথের ওই যে প্রধান বাঁকগুলো, সেগুলোর তাৎপর্য বোঝাটা জরুরি। বিশেষ করে আজকের দিনেও তো ওর পদ্ধতি নিয়ে কত কথা হয়। আচ্ছা, শুরুটা করি একদম প্রথম জীবন দিয়ে। 1869-এর জন্ম, তারপর 1888-তে আইন পড়তে লন্ডন গেলেন। কিন্তু আমাদের সূত্রগুলো বারবার বলছে কি যে আসল পরিবর্তনটা এসেছিল দক্ষিণ আফ্রিকায়। লন্ডনের জীবন কি সেভাবে দাগ কাটেনি? লন্ডন অবশ্যই ওকে পশ্চিমা জগৎ, ওদের আইন ব্যবস্থা বা ধরুন বিভিন্ন দার্শনিক চিন্তাভাবনার সাথে পরিচয় করিয়েছিল, সেটা ঠিক। কিন্তু হ্যাঁ, সূত্রগুলো যা বলছে, ওর রাজনৈতিক বা সামাজিক চেতনার যে আসল জাগরণ, সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকাতেই। 1893-এ গেলেন তো একটা কেসের জন্য, হ্যাঁ। কিন্তু থেকে গেলেন প্রায় 20 বছর। আর ওখানেই উনি সরাসরি দেখলেন যে জাতিগত বৈষম্য কাকে বলে, তার ভয়াবহ রূপটা। হ্যাঁ, সেই বিখ্যাত ঘটনাটা ৭ জুন 1893, পিটার ম্যারিটসবার্গ স্টেশন। ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, তাও ট্রেন থেকে নামিয়ে দিল। উফ। তথ্যসূত্রগুলো তো এটাকে ওর জীবনের একটা সন্ধিক্ষণ বলেই দেখায়। কিন্তু এটা কি শুধুই একটা ঘটনা ছিল, একটা অপমান, নাকি এর পেছনে আরও বড় কিছু ছিল? না না, নিঃসন্দেহে এটা ছিল আইসবার্গের টিপের মতো। ওই ব্যক্তিগত অপমানটা ওকে প্রচণ্ড নাড়া দিয়েছিল ঠিকই, কিন্তু সূত্রগুলো জোর দেয় যে উনি খুব তাড়াতাড়ি বুঝেছিলেন এটা শুধু ওর একার ব্যাপার নয়। এটা আসলে দক্ষিণ আফ্রিকায় থাকা সমস্ত ভারতীয় বা যারা অশ্বেতাঙ্গ, তাদের উপর যে বৈষম্য চলছিল তারই একটা অংশ। ওদের ভোটাধিকার ছিল না, চলাফেরায় বাধা, নির্দিষ্ট জায়গাতেই শুধু থাকতে পারত। এই বড় ছবিটা দেখেই উনি ঠিক করলেন যে শুধু ব্যক্তিগত অপমান নয়, সংগঠিতভাবে লড়তে হবে। আর সেই ভাবনা থেকেই কি 1894 নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি হলো। এই সংগঠনটার পেছনে মূল লক্ষ্য বা কৌশল কি ছিল? সূত্রগুলোতে কিছু আছে? হ্যাঁ, নাটাল ইন্ডিয়ান কংগ্রেস ছিল মূলত দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার রক্ষা করা আর তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি করা। সূত্রগুলো থেকে যা জানা যায়, গান্ধী চেয়েছিলেন ভারতীয়দের একজোট করতে আর ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই থেকে নিয়মতান্ত্রিক পথে তাদের নাগরিক অধিকার আদায় করতে। এটা ছিল ওর একদম প্রথম দিকের রাজনৈতিক কাজ, যেখানে উনি আবেদন নিবেদন, জনমত তৈরি, আইনি লড়াই এগুলোর ওপর জোর দিয়েছিলেন। এরপর এলো ওর সবচেয়ে পরিচিত অস্ত্র, সত্যাগ্রহ। 1906 সালে ট্রান্সভাল সরকারের ওই এশিয়াটিক অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রথম ব্যবহার করলেন। অর্ডিন্যান্সটা ঠিক কী ছিল? আর সত্যাগ্রহের ধারণাটা এলো কিভাবে? এটা কি হঠাৎ করে পাওয়া কিছু, নাকি এর পেছনে কোনো দর্শন ছিল? অর্ডিন্যান্সটা সাংঘাতিক অপমানজনক ছিল। বলছিল যে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের আঙ্গুলের ছাপ দিয়ে একটা পরিচয়পত্র সবসময় সাথে রাখতে হবে, অনেকটা ক্রিমিনালসদের মতো ট্রিটমেন্ট আর কি। ও। গান্ধীর তীব্র বিরোধিতা করলেন। আর সত্যাগ্রহ সত্যের প্রতি আগ্রহ বা সত্যকে ধরে রাখা, এটা কিন্তু কোনো হঠাৎ পাওয়া কৌশল নয়। সূত্রগুলো যেমন বলছে, এটা ওর হিন্দু ও জৈন দর্শন পাঠ, টলস্টয়, থোরোর লেখা, আবার বাইবেলের সারমন অন দ্য মাউন্ট, এই সব কিছুর থেকে পাওয়া অনুপ্রেরণার একটা মিশ্রণ। মূল কথাটা ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, ঠিক আছে, কিন্তু যার বিরুদ্ধে লড়ছি তার প্রতি ঘৃণা বা হিংসা রাখব না। সত্য আর অহিংসার পথে থাকব, দরকার হলে কষ্ট সহ্য করব। এটা ছিল একটা নৈতিক শক্তির লড়াই, একটা স্পিরিচুয়াল রেজিস্ট্যান্স। দক্ষিণ আফ্রিকায় প্রায় 2 দশক ধরে সত্যাগ্রহ চলল, পরীক্ষা নিরীক্ষা হল। তারপর 1915-তে উনি ভারতে ফিরলেন। বয়স তখন প্রায় 46, অভিজ্ঞ আর একটা নতুন দর্শন নিয়ে দেশে ফেরা। ভারতে এসে ওর প্রথম বড় কাজ তো চম্পারণ, 1917-তে।
দক্ষিণ আফ্রিকার থেকে ভারতের পরিস্থিতি তো অনেক আলাদা, অনেক বেশি জটিল। এখানে সত্যাগ্রহ কতটা চলবে তা নিয়ে কি ওর নিজের বা অন্যদের কোনো প্রশ্ন ছিল? সংশয় তো ছিলই। ভারতের প্রেক্ষাপট অনেক বড়, অনেক ডাইভার্স। চম্পারণের নীল চাষিদের ওপর ব্রিটিশ মালিকদের যে অত্যাচার, সেটা বহুদিনের সমস্যা। গান্ধী যখন সেখানে গেলেন, অনেকেই হয়তো ভেবেছিল একজন বাইরের লোক এসে আর কি করবে। কিন্তু সূত্রগুলো দেখায় উনি খুব সিস্টেম্যাটিকভাবে কাজ করেছিলেন। আগে নিজে গিয়ে সব দেখলেন, চাষিদের কথা শুনলেন, তথ্য জোগাড় করলেন, তারপর অহিংস প্রতিবাদের ডাক দিলেন। ওনার এই ধৈর্য, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা আর সত্যের প্রতি ওই যে অবিচল থাকা, এটাই ওখানকার মানুষদের বিশ্বাস অর্জন করেছিল। আর চম্পারণের সাফল্য আসলে প্রমাণ করে দিল যে সত্যাগ্রহ শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, ভারতের গ্রামের কৃষকদের সমস্যাতেও এটা দারুণ কাজে দিতে পারে। এটা ওকে একটা ন্যাশনাল ফিগার করে তুলল। চম্পারণের পর গান্ধীজি তো ক্রমশঃ সর্বভারতীয় রাজনীতিতে চলে এলেন। এরপর এলো ১৯১৯-এর রাওলাট অ্যাক্ট বিরোধী আন্দোলন। এই আইনটা নিয়ে তখন মানুষের মধ্যে সাংঘাতিক ক্ষোভ তৈরি হয়েছিল, তাই না? সাংঘাতিক। মনে হচ্ছিল যেন যুদ্ধের সময়কার দমনমূলক আইনগুলোকেই ব্রিটিশরা পার্মানেন্ট করে দিতে চাইছে। মানে বিনা বিচারে যে কাউকে আটকে রাখার ক্ষমতা পেয়ে গেল সরকার। ঠিক। গান্ধী এর বিরুদ্ধে দেশজুড়ে হরতালের ডাক দিলেন। সূত্রগুলো বলছে এই হরতালে অভূতপূর্ব সাড়া মিলেছিল। হিন্দু, মুসলিম সবাই একসাথে রাস্তায় নেমেছিল। কিন্তু হ্যাঁ, কিছু জায়গায় হিংসাও ঘটেছিল, যেমন ধরুন জালিয়ানওয়ালাবাগের ওই ভয়াবহ হত্যাকাণ্ড। এই হিংসা গান্ধীকে এত দুঃখ দিয়েছিল যে উনি আন্দোলন কিছুদিনের জন্য থামিয়েও দেন। এটা দেখায় যে অহিংসা ওর কাছে শুধু কৌশল ছিল না, এটা ছিল ওর নীতি। এই অভিজ্ঞতাটা কি ওকে পরের আন্দোলনের কৌশল ঠিক করতে সাহায্য করেছিল? যেমন ধরুন ১৯২০-এর অসহযোগ আন্দোলন। সেটার ব্যাপ্তি আর লক্ষ্য তো আরও অনেক বড় ছিল। অবশ্যই করেছিল। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার সময় উনি অহিংসার ওপর আরও অনেক বেশি জোর দিয়েছিলেন। লক্ষ্য ছিল টোটাল নন কোঅপারেশন, মানে সরকারি খেতাব ফিরিয়ে দেয়া, আইনসভা, কোর্ট, স্কুল কলেজ বয়কট করা, বিদেশি জিনিস ব্যবহার না করা। এর মাধ্যমে ব্রিটিশ সিস্টেমটাকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা। সূত্রগুলো বলছে এই আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল গঠনমূলক কাজ, মানে চরকায় সুতো কাটা, খাদি পরা, জাতীয় স্কুল তৈরি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। শুধু বয়কট নয়, একটা আত্মনির্ভরতার ব্যাপারও ছিল। কিন্তু এই বিশাল অসহযোগ আন্দোলনও তো শেষ পর্যন্ত অহিংস থাকেনি। চৌরিচৌরার ঘটনাটা? ঠিক তাই। ১৯২২-এ উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে যা হলো, মানে উত্তেজিত জনতা পুলিশ থানায় আগুন লাগিয়ে দিল, বেশ কয়েকজন পুলিশ মারা গেল। এই ঘটনায় গান্ধীজি অসম্ভব কষ্ট পান। আর দেশ যখন আন্দোলনের একেবারে তুঙ্গে, তখন উনি হঠাৎ করে আন্দোলন থামিয়ে দিলেন। হ্যাঁ, এটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছিল। অনেকেই, এমনকি কংগ্রেসের ভেতরের বড় নেতারাও ওনার এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। কিন্তু সূত্রগুলো ব্যাখ্যা করে গান্ধীর কাছে লক্ষ্যের থেকে উপায়টা বেশি জরুরি ছিল, পদ্ধতির শুদ্ধতা। উনি ভেবেছিলেন দেশবাসী তখনও অহিংসার আসল মানেটা বোঝেনি, আত্মস্থ করতে পারেনি। এই সিদ্ধান্তটা ওনার নীতির প্রতি যে কী পরিমাণ কমিটমেন্ট ছিল তার একটা বড় উদাহরণ। এরপর বেশ কয়েক বছর উনি সরাসরি আন্দোলন থেকে একটু সরে এসে গঠনমূলক কাজে মন দিলেন। তারপর আবার ফিরলেন ১৯৩০-এ লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ। মানে এক মুঠো নুন তৈরির মতো সাধারণ একটা কাজ, সেটাকে ঘিরে এত বড় আন্দোলন। এর পেছনের ভাবনাটা কি ছিল? সূত্রগুলো এর স্ট্র্যাটেজি নিয়ে কিছু বলে? লবণ ছিল একটা অসাধারণ প্রতীক, বুঝলেন? প্রথমত, এটা এমন একটা জিনিস যা ধনী গরিব সবার লাগে, প্রত্যেক দিন লাগে। একদম। দ্বিতীয়ত, এর উপর ব্রিটিশ সরকারের যে মনোপলি আর ট্যাক্স, সেটা সাধারণ মানুষের উপর শোষণের একটা খুব স্পষ্ট উদাহরণ ছিল। আর তৃতীয়ত, নুন তৈরি করা বা জোগাড় করাটা খুব সহজ কাজ, ফলে আইন অমান্য করাটা একদম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এলো। সূত্রগুলো বলছে গান্ধী খুব সচেতনভাবেই এমন একটা ইস্যু বেছে নিয়েছিলেন যা ভারতের কোটি কোটি মানুষকে টাচ করে আর ব্রিটিশ অর্থনীতির একটা নরম জায়গায় ঘা দেয়। সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত ওই যে প্রায় ২৪০ মাইল হেঁটে যাওয়া, এটা তো একটা বিশাল প্রচারও ছিল। ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছিল। ব্রিটিশ সরকার খুব চাপে পড়ে গিয়েছিল। এই আন্দোলনের পরেই তো ওকে লন্ডনে গোলটেবিল বৈঠকে ডাকা হলো ১৯৩১-এ। কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে উনি গিয়েছিলেন। ওই বৈঠক থেকে ভারতের কী লাভ হলো?
সরাসরি লাভ বলতে গেলে হয়তো তেমন কিছুই না। ব্রিটিশ সরকার তো আর ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি মানতে রাজি ছিল না, বরং তারা বিভিন্ন সম্প্রদায়কে আলাদা সুবিধে দিয়ে একতায় ফাটল ধরাতে চাইছিল। কিন্তু সূত্রগুলো মনে করিয়ে দেয় এর একটা পরোক্ষ গুরুত্ব ছিল অঞ্ছনান। গান্ধী সেখানে গেছিলেন প্রায় ফকিরের মতো পোশাকে, কিন্তু কি আত্মমর্যাদা আর বৃহতার সাথে ভারতের দাবি তুলে ধরেছিলেন। উনি ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের সাথেও দেখা করেছিলেন। ওর এই উপস্থিতিটা আন্তর্জাতিক স্তরে ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটা অন্য পরিচিতি, অন্য সম্মান এনে দিয়েছিল। উনি দেখিয়ে দিলেন ভারত আর কলোনি নয়, সমান চোখে কথা বলার দাবিদার। এরপর ১৯৩০-এর দশকের বাকি সময়টা আর ৪০-এর দশকের শুরুটা কেমন ছিল? স্বাধীনতা সংগ্রাম তো চলছিলই, তাই না? হ্যাঁ, আন্দোলন চলছিল, যদিও তার ধরন হয়তো একটু বদলেছিল। ১৯৩৫-এ ভারত সরকার আইন এলো, প্রদেশগুলোতে কিছু স্বায়ত্ত শাসন দেওয়া হলো। কংগ্রেস ভোটে লড়ে অনেক প্রদেশের সরকারও গড়ল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পরিস্থিতি আবার পাল্টে গেল। আচ্ছা, ব্রিটিশ সরকার ভারতীয়দের সাথে কোনো রকম আলোচনা না করেই ভারতকে যুদ্ধে ঢুকিয়ে দিল। এর প্রতিবাদে কংগ্রেসের মন্ত্রিসভাগুলো রিজাইন করল। এই পটভূমিতেই গান্ধী ফাইনাল কল দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই ফাইনাল কল ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন। করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই আন্দোলনের তাৎপর্য কি? এটা কি আগেরগুলোর থেকে আলাদা ছিল? হ্যাঁ, এটা ছিল সবচেয়ে ব্যাপক আর সবচেয়ে তীব্র। গান্ধী এবার সরাসরি বললেন, কুইট ইন্ডিয়া। এটা ছিল একটা আল্টিমেটাম। সূত্রগুলো জানাচ্ছে এই আন্দোলনের কোনো নির্দিষ্ট কর্মসূচি বা নেতৃত্ব সেভাবে ছিল না, কারণ গান্ধী সহ প্রায় সব বড় নেতাকে আন্দোলনের একদম শুরুতে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। ও, ফলে আন্দোলন অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, কোথাও কোথাও হিংসাত্মকও হয়ে ওঠে। কিন্তু মূল বার্তাটা খুব পরিষ্কার ছিল, ভারত আর ব্রিটিশ শাসন মানবে না। এই গণ-অভ্যুত্থান ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতে তাদের দিন শেষ। যুদ্ধের পর স্বাধীনতা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু স্বাধীনতার আনন্দটা এলো দেশভাগের কষ্ট নিয়ে। গান্ধী তো সবসময় অখণ্ড ভারতের কথা বলেছেন। ১৯৪৪-এ জিন্নার সাথে ওর লম্বা আলোচনাও হয়েছিল। কেন সেই আলোচনা সফল হল না? সূত্রগুলো কি বলে? এটা খুব জটিল আর বিতর্কিত একটা বিষয়। সূত্রগুলো বিভিন্ন দিক তুলে ধরে। গান্ধী আপ্রাণ চেষ্টা করেছিলেন একতা রাখার। উনি জিন্নাকে অনেক রকম প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু ততদিনে মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবিটা খুব জোরালো হয়ে গেছে, আর ব্রিটিশ সরকারও তাদের ওই ডিভাইড অ্যান্ড রুল নীতি থেকে সরেনি। কংগ্রেসের মধ্যেও অনেকে বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে দেশভাগে রাজি হয়ে গিয়েছিলেন, যদিও গান্ধী শেষ পর্যন্ত এর বিরোধিতা করে গেছেন। ১৯৪৭ সালের ১৫ই অগস্ট যখন দেশ স্বাধীন হল, উনি তখন দিল্লিতে ছিলেন না, ছিলেন নোয়াখালীতে, যেখানে দাঙ্গা হয়েছিল, সেখানে শান্তি ফেরানোর চেষ্টায়। দেশভাগ ওকে মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছিল। আর তারপর সেই ভয়ানক শেষটা ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি, নাথুরাম গডসের গুলিতে ওর মৃত্যু। যে মানুষটা সারা জীবন অহিংসার কথা বললেন, তাকেই কিনা হিংসার শিকার হতে হলো। এটা ইতিহাসের এক চরম ট্র্যাজেডি। কিন্তু ওনার শরীরী মৃত্যু হলেও ওনার দর্শন তো মরেনি। সত্য, অহিংসা, সত্যাগ্রহ, এই নীতিগুলো আজও প্রাসঙ্গিক। ওনার জীবন শুধু ভারতের স্বাধীনতার লড়াইয়ের ইতিহাস নয়, এটা হলো অন্যায়ের বিরুদ্ধে নৈতিক লড়াইয়ের একটা চিরন্তন উদাহরণ। সূত্রগুলো যেমন মার্টিন লুথার কিং বা নেলসন ম্যান্ডেলার ওপর ওনার প্রভাবের কথা বলে, তেমনি আজও পৃথিবীর নানা প্রান্তে অধিকারের লড়াইয়ে ওনার আদর্শ মানুষকে পথ দেখাচ্ছে। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো, এখান থেকে যেটা উঠে আসছে, একজন সাধারণ আইনজীবী থেকে মহাত্মা হয়ে ওঠার পথটা কিন্তু মোটেই সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা, তারপর সত্যাগ্রহের আবিষ্কার এবং প্রয়োগ, চম্পারণ থেকে ভারত ছাড়ো পর্যন্ত একের পর এক গণ আন্দোলনকে নেতৃত্ব দেওয়া, আর শেষে দেশভাগ আর মৃত্যু, মানে পুরো জীবনটাই ছিল একটা সংগ্রাম, আত্মত্যাগে আর নিজের নীতির প্রতি অবিচল থাকার গল্প। তথ্যসূত্রগুলো ওনার সাফল্য যেমন দেখাচ্ছে, তেমনি ওনার সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক বা সমালোচনাগুলো আছে, সেগুলো বাদ দিচ্ছে না। একদম। ওর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই যে নৈতিক শক্তি আর অহিংসা দিয়েও একটা বিশাল সাম্রাজ্যবাদী শক্তিকে চ্যালেঞ্জ করা যায়, হারানোও যায়। উনি দেখিয়েছেন সাধারণ মানুষের ভেতরেও অসম্ভব শক্তি লুকিয়ে থাকে যদি তাদের ঠিক মতো জাগানো যায়। উনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, উনি একজন আধ্যাত্মিক পথপ্রদর্শকও ছিলেন, যিনি ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে সত্য আর শুদ্ধতার ওপর জোর দিয়েছেন।
আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে এই সূত্রগুলো দেখতে দেখতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। গান্ধীজি যে অহিংসা আর সত্যাগ্রহের কথা বলে গেলেন, আজকের এই এত বিভেদ, এত সংঘাত, এত দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে দাঁড়িয়ে সেই আদর্শ মেনে চলা কি সত্যিই সম্ভব, নাকি এটা শুধুই একটা ইউটোপিয়া, একটা অবাস্তব কল্পনা? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম।